কিশমিশ তখন ইয়াশফার কোলের কাছে এসে ওর গালে নাক ঘষতে ঘষতে ইশারা করে উঠোনের দিকে কিছু একটা দেখানোর চেষ্টা করলো। ইয়াশফা সেদিকে তাকাতেই দেখলো বাঘা, ম্যাও আর বাকিরা সব একদল হয়ে উঠোনের এক কোণে গোল হয়ে বসে আছে। ইয়াশফা মুচকি হাসলো। বাসন মাজা শেষ করে ইয়াশফা এক হাত দিয়েই পুরো উঠোনটা ঝাড়ু দিল, তারপর ঘরগুলোও মুছে ফেললো। এক হাত দিয়ে এত কাজ করায় মচকানো হাতের ব্যথাটা আবার একটু চাড়া দিয়ে উঠেছে, তবে কালকের চেয়ে আজকে ব্যথাটা অনেকটাই কম। সব কাজ শেষ করে ইয়াশফা ঘরে গিয়ে দেখলো ওর মা একাই সকালের নাস্তা খাচ্ছেন। ইয়াশফার নিজেরও ভীষণ খিদে পেয়েছে। কালকে রাতে ওকে কেউ খাবার খাওয়ার জন্য ডাকেনি, খেতেও দেয়নি, আর ও নিজে থেকেও যেচে কিছু খেতে চায়নি। কিন্তু এই সকালবেলা খিদের চোটে পেটের ভেতরে এমন অবস্থা যে মনে হচ্ছে যে হাতের কাছে যা পাবে ও সেটাই এক নিমিষে গিলে ফেলবে। ইয়াশফা আর সহ্য করতে না পেরে ওর মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। বেশ নরম গলাতেই বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, খাওয়ার মতো কিছু কি হবে? মহিলা কোনো উত্তর দিলেন না। ইয়াশফাকে যেন দেখতেই পাননি এমন একটা ভাব করে নিজের মতো করে গপ গপ করে খেয়েই যাচ্ছেন। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে উনি হাত মুছতে মুছতে ইয়াশফার দিকে তাকিয়ে মুখ বাঁকালেন। ঝাঁঝালো গলায় বললেন, তোর পেটে কি কচ্ছপ ঢুকেছে নাকি? সবসময় এমন খাই খাই করলে তো আমি তোকে গিলতে দিতে পারবো না। আমি এখানে কোনো খাবারের ভান্ডার খুলে বসিনি। কথাটা শুনে ইয়াশফার মাথায় এবার তরতর করে রাগ চড়ে গেল। ও তো এই বাড়িতে আসার পর থেকে একটা দানাও মুখে তুলতে চায়নি। কালকে সারা রাত না খেয়ে কাটানোর পর একটা মানুষের সকালে খিদে পাওয়াটা কি খুব অপরাধ নাকি? ইয়াশফা নিজের ভেতরের সবটুকু ক্ষোভ চেপে রাখতে না পেরে একটু চড়া সুরেই বলল, আমি কখন খাই খাই করে শুনি? এই বাড়িতে আসার পর থেকে তো তুমি আমাকে একটু ঠিক মতো খেতে দাওনি। তবুও তো আমি কিছু, অথবা আমার শ্বশুর কালকে কতগুলো টাকা দিয়ে গেল তোমাকে। কেমন মানুষ তুমি, হ্যাঁ? এতটা জঘন্য কিভাবে হতে পারো? টাকাগুলো হাতে পেয়ে সব ভুলে গেলে। আজ তো একটা লোভী মহিলা তো তুমি। ইয়াশফা এক নিঃশ্বাসে গটগট করে নিজের মনের সব ক্ষোভ উগড়ে দিল। আসলে ওর যখন সহ্যের সীমা পার হয়ে যায় তখন আর হিতাহিত জ্ঞান থাকে না। একদম তরতর করে সত্য কথাগুলো সব মুখের ওপর বলে দেয়। পরে যা হবে দেখা যাবে। ইয়াশফার মা থালা থেকে হাত ধুয়ে বাঘের মতো তেড়েলেন ইয়াশফার দিকে। কোনো কথা না বলেই ঠাস করে একটা সজোরে থাপ্পড় বসিয়ে দিলেন ইয়াশফার গালে। ইয়াশফার চুলের ঝুঁটি ধরে ওখানেই ঠাস ঠাস করে আরো কয়েকটা চড় মারলেন। ইয়াশফা একটুও নড়ল না, একদম পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে মারগুলো সহ্য করতে লাগলো। ও খুব ভালো করেই জানতো ও কথা বললে ঠিক এমনই হবে, কারণ ছোটবেলা থেকে এই বাড়িতে ওর সাথে এমনটাই হয়ে এসেছে। ইয়াশফাকে কোনো কথা বলার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে মহিলা মারতে মারতেই চেঁচাতে লাগলেন, আমার সাথে চোপা নাড়াতে আসিস না। বিয়ে দিয়ে দিচ্ছি, ঝামেলা শেষ। তুই আবার আমাদের ঘাড়ে পড়ে মরতে এসেছিস কেন? এই দুনিয়ায় আর কোনো অন্য জায়গা পাসনি নাকি মরার জন্য? আমার বাড়িতে থাকবি, আবার আমার মুখে মুখে কথা বলবি? তোর শ্বশুরকে কি আমি বলেছিলাম টাকা দিতে? কথাগুলো বলে ইয়াশফার চুলের মুঠি ধরে মহিলা যেই না আবার মারতে যাবেন, প্রত্যেকে যেন ঝড়ের গতিতে ঘরে ঢুকলো ঋষভ। ও এক ঝটকায় ওনার হাত শক্ত করে চেপে ধরলো। এরপর ইয়াশফাকে এক টানে নিজের বুকের উপর ফেললো। ঋষভ কটমট করে তাকালো ইয়াশফার মায়ের দিকে, চোখ দিয়ে আগুন ঝরছে। সাহস কত বড় ওর বউয়ের গায়ে হাত তুলে! ইয়াশফা ঋষভকে দেখে চমকে গেল। ও জানতো না ঋষভ এসেছে। ঋষভ তেড়ে গিয়ে ঘরের বাসন রাখার টেবিলটা এক লাথি দিয়ে ফেলে দিল। বাসনের শব্দে ইয়াশফার মা চোখ বন্ধ করে নিল। ঋষভ তেড়ে এলো ইয়াশফার মায়ের দিকে। ঋষভ ইয়াশফার মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আপনার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? এরপর থেকে কোনো দিন যদি ওর গায়ে একটা আঁচড়ও পড়ে, আমি কিন্তু আপনার কলিজা ছিঁড়ে কাঁচায় খেয়ে ফেলবো, বলে দিলাম। ইয়াশফার মা একটু চুপ হয়ে গেল। হুট করে কি যে এই ছেলেটা চলে আসবে বুঝতে পারেনি। উনি জোর করে একটা মুচকি হাসি দিল। এরপর আমতা আমতা করে বললেন, বাবা, কখন এসেছো তুমি? বসো বসো। ইয়াশফা ঋষভেরই দিকে তাকিয়ে বুঝলো এখন না থামালে এই বেটা আরো ভাঙচুর শুরু করবে। যেই রাগচোটা স্বভাব,
ইয়াশফা এই কয়েকদিনে ওকে ভালোভাবে চিনেছে। ইয়াশফা আর চুপ করে থাকতে পারলো না। ও এক হাত দিয়ে ঋষভেরই হাতটা শক্ত করে চেপে ধরলো। ঋষভ আর চোখে ইয়াশফার দিকে তাকালো। ইয়াশফা চোখ দিয়ে ইশারা করে ওকে আর কথা না বাড়িয়ে চুপ করতে বলল। ইয়াশফার এই ইশারা দেখে ঋষভ নিজেকে সামলে নিল। বউ মানা করেছে, এখন ঝগড়া করে লাভ নেই। ও আর কোনো কথা না বাড়িয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে সোজা বাইরের দিকে চলে গেল। ইয়াশফা তখনও ঘরের ভেতর চুপচাপ দাঁড়িয়েছে। ঋষভ বাইরে চলে যেতেই ওর মা আবার বিষাক্ত চোখে তাকালেন ইয়াশফার দিকে। ইয়াশফাকে উদ্দেশ্য করে বললেন, তুই ইচ্ছে করে ওকে এখানে ডেকে এনেছিস তাই না? আমাকে ওর কাছে ছোট করার জন্য এত শেয়ানা হয়েছিস তুই? ইয়াশফা ওনার এই ফালতু কথার কোনো জবাব দিল না। ও গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়ে একেবারে উঠোনে চলে আসলো। কাল দুপুরে একটু খেয়েছিল। এরপর থেকে সারা রাত আর আজ সকাল থেকে পেটে একটা দানা পানি পড়েনি। পেটের ভেতরের খিদের জ্বালাটা ও আর সহ্য করতে পারছিল না। উঠোনে হাঁটতে হাঁটতে হুট করেই ওর চোখ গেল মাটিতে পড়ে থাকা একটা আধ খাওয়া শুকনো রুটির দিকে। এটা কালকে পিপায় না খেয়ে ফেলে রেখেছিল। ইয়াশফা ধীর পায়ে এগিয়ে গিয়ে মাটির ওপর থেকে ওই শুকনো রুটিটা হাতে তুলে নিল। ও রুটিটার দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে একা একাই ভাবলো এই ফেলে দেওয়া নোংরা রুটিটা ও মুখে তুলবে কিনা। কিন্তু খিদের পেটে তখন আর কোনো বিচার বুদ্ধি কাজ করছিল না। কথায় আছে, খিদে পেলে বাঘেও ঘাস খায়। ইয়াশফা আর কিছু না ভেবে রুটিটা থেকে একটুখানি ছিঁড়ে নিজের মুখে পুরে দিল। এর মধ্যেই উঠোনে হুড়মুড় করে ঢুকে পড়ল ঋষভ। ওর 2 হাত ভর্তি এক গাদা খাবারের প্যাকেট। ও এসে ইয়াশফার কোলে সব খাবারগুলো রাখলো। অনেক রকমের চিপস, পাউরুটি, বিস্কুট আর কয়েকটা কাপ নুডলস। গ্রামের ছোট দোকানগুলোতে এই সকালবেলা খুব বেশি খাবার পাওয়া যায় না। বেশিরভাগ দোকানপাট তখনও খোলাই হয়নি। ঋষভ গ্রামের একটা ছোট মুদি দোকানে গিয়ে হাতের কাছে যা যা পেয়েছে সব একেবারে তুলে নিয়ে এসেছে। দোকানের কোনো একটা খাবারও বাদ রাখেনি। ইয়াশফা অবাক হয়ে ঋষভের দিকে চেয়ে রইল। এই লোকটা কি ওকে রাক্ষস পারফিউম নাকি? খিদে পেয়েছে এটা সত্যি, তাই বলে এত খাবার খেতে পারবে? এগুলো দিয়ে তো একটা দোকান দেয়া যাবে। ঘর থেকে ইয়াশফার মা দৌড়ে আসলো। ওনার চোখ চড়ক গাছ। মনে মনে বলল, বাপরে বাপ, ভালোই বস করেছে ছেলেটাকে। ঋষভ ইয়াশফার দিকে তাকিয়ে বলল, খাও তাড়াতাড়ি, চিপসগুলো পরে খেও, আগে এসব খাও। ঋষভ একটা চেয়ার টেনে ইয়াশফার সামনে বসলো। ইয়াশফা খেলো। পেট প্রায় ভরে গেছে। পিপাই, বাঘা, কিশমিশ, ম্যাও সবাইকেই দিয়েছে। ইয়াশফার পেট ভরলেও ঋষভেরই মন ভরেনি। ও আবারও গেল দোকানে। এখন প্রায় কয়েকটা দোকান খুলেছে। ওই দোকানগুলো থেকেও যা পেয়েছে সব তুলে এনেছে। হাতে জায়গা না থাকায় গাড়িতে করেই নিয়েছে। এত খাবার দেখে ইয়াশফার মাথা ঘুরছে। ও ঠিক ধরেছে, এই শালা একটা পাগল। ইয়াশফা ঋষভেরই দিকে তাকিয়ে বলল, এতগুলো খাবার কোন দিক দিয়ে ঢুকাবো? ঋষভ এবার ইয়াশফার মায়ের দিকে তাকালো। তিনি ঠিক ইয়াশফার মতোই বড় বড় চোখ করে মেয়ের খাওয়া দেখছেন। এটা দেখে ঋষভের মেজাজটাই খারাপ হয়ে গেল। ও আর কথা না বাড়িয়ে ইয়াশফার হাতটা আলতো করে ধরে তাকে মাটি থেকে টেনে তুলল। তারপর খাবারগুলো হাতে নিয়ে ইয়াশফাকে বলল, বাকিটা গাড়িতে বসে খেও, এখন চলো তো। ইয়াশফা মুখটা ভীষণ রকম বাঁকিয়ে বলল, না, আমি আপনার বাড়িতে যাব না, আপনারাই যান। আমি আমার এই গ্রামে বেশ ভালো আছি। ঋষভ এবার চোখ রাঙিয়ে তাকালো ইয়াশফার দিকে। তারপর গম্ভীর গলায় ধমকে উঠল, থাপ্পড় চিনিস? থাপ্পড়, এক থাপ্পড় দিয়ে তোর চেহারা মানচিত্র বদলে দেবো। তাতে গিয়ে গাড়িতে বস। ইয়াশফা রাগে আর কিছু না পেয়ে বাঁ হাত দিয়ে ঋষভের হাতে একটা জোরসে খামচি বসিয়ে দিল। ঋষভ আর কোনো কথা না বাড়িয়ে ইয়াশফাকে টেনে নিয়ে চলল। আর ওদের পেছন পেছন কিশমিশ, পিপাই, বাঘা, ম্যাও সবাই দৌড়ে এলো। ওদের প্রিয় বন্ধু আবারও ওদের ছেড়ে চলে যাচ্ছে। এবার ওরা কিছুতেই তাকে যেতে দেবে না। ওরা গিয়ে ইয়াশফার পায়ের কাছে একদম ঘেঁষে দাঁড়ালো। ইয়াশফা যেখানে যাবে ওরাও যেন তার সাথেই যাবে। ইয়াশফা ছলছল চোখে ওদের দিকে তাকিয়ে মন খারাপ করা সুরে বলল, তোরা থাক পাখিরা, আমি আবার আসবো। ঠিক তখন হরিণটা ইয়াশফার পায়ের কাছে এসে শিং দিয়ে আলতো করে গুঁতো দিতে লাগলো।
তার মানে সে কোনোভাবেই ইয়াশফাকে ছাড়বে না। ঋষভ বুঝলো এই দলবল ছাড়া ইয়াশফাকে নেওয়া যাবে না। ইয়াশফার সাথে ওর কন্যা যাত্রী যাবে। ঋষভ তখন ইয়াশফাকে বলল, ওদেরকে সাথে নিয়ে নাও। এই কথা শুনে ইয়াশফার মনটা খুশিতে নেচে উঠল। ওই মস্ত বড় বাড়িতে ও একদম একা থাকে, এরা সাথে থাকলে সময়টা কত সুন্দর কেটে যাবে। ও খুব খুশি হলো যে আবেগে হরিণটাকে একটা চুমু খেয়ে বসলো। তা দেখে ঋষভ মুখ কুঁচকে বিড়বিড় করে উঠল, বেয়াদব একটা, কোনো ম্যানার্স নেই। নিউজের কথা বললাম আমি, আর উনি চুমু খাচ্ছেন হরিণকে। ঋষভ সামনে গাড়ি ড্রাইভ করছে আর পিছনে ইয়াশফা তার পুরো সাঙ্গপাঙ্গ নিয়ে হিল হিল কিলকিল করছে। বেডিদের খুশি দেখে কে, মনে হচ্ছে একদল বিচ্ছু মিলে মহা আনন্দে কারো বিয়ে খেতে যাচ্ছে। ইয়াশফার গ্রামে তেমন বন্ধু নেই, শুধু বাঘারা ছাড়া। হঠাৎ ঋষভ কষে ব্রেক চাপলো। পেছনের দিকে ঘুরে ইয়াশফার দিকে তাকিয়ে চরম গম্ভীর গলায় বলল, গাড়ি থেকে যেন একদম বের না হয়। আমি ফিরে এসে যদি দেখি বিচ্ছুগিরি করতে, গাড়ি থেকে নেমে বাথরুমে করছিস, তাহলে মেয়েরে একদম বালি চাপা দিয়ে দেবো। ইয়াশফা পুরো ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুখটা বাঁকালো। হাব ভাব এমন যেন ও ঋষভের কথাই শুনতে পায়নি। ও আপন মনে বসে বসে চিপস খাচ্ছে আর কিশমিশ বাঘাদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। ওরাও খুব মনোযোগ দিয়ে ইয়াশফার কথা শুনছে। ইয়াশফা এবার ওদের কাছে দুঃখের নালিশ দিয়ে বলল, আর বলিস না বোন, একটা জাউরার সাথে তোগো বন্ধুর বিয়া হয়েছে। জাউরাটা উঠতে বসতে খালি মারে। অবশ্য আমিও ছাড়বার পাচ্ছি না, মাঝে মাঝে খাবারে থুতু মিশিয়ে দিয়া মনের জ্বালা মিটায়। বিষ মিশাইতে পারলে ভালোই হইতো, কিন্তু বিষ মিশাইলে ব্যাডা আবার টপকে যাইবো, তখন আবার আরেক ঝামেলা। দুঃখের কথা আর কি কমুতো করে ক। তোরা কোনোদিনও ভুলো বিয়ার সাথে করিস না, বিয়া করার অনেক শোধন। অবলা প্রাণীগুলো আদৌ তার কথা বুঝলো কিনা কে জানে। তবে ইয়াশফার কথা শুনে ওরা যেভাবে অনবরত লেজ নাড়াতে লাগলো, তাতে মনে হলো ওরা সব বুঝে গেছে। পিপাই তো আবার পিপ পিপ করে ওর কথায় সায় দিচ্ছে। পিপাই মানে ইয়াশফার টিয়া পাখিটা। ও মনে হয় কি যেন বলতে চাইলো। ইয়াশফা ওর দিকে তাকিয়ে মুখ ঝামটা দিয়ে বলল, কি হয়েছে? পিপ পিপ করিস কেন? হ্যাঁ, বিয়া করার শখ জাগছে? হ্যাঁ, করিস না বিয়া, মরবি। আমি তো পরিস্থিতির চরম শোধনে পইরা এই ভুল করছি, তোরা অন্তত এই ফাঁদে পা দিস না। ঠিক তখনই ঋষভ 2 হাত ভর্তি এক গাদা খাবার নিয়ে গাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে শান্ত হয়ে ইয়াশফার কথা শুনছিল। মেয়েটার মুখের কি মধুর ভাষা শুনে তো ঋষভের নিজেরই হালুয়া টাইট হয়ে যাওয়ার জোগাড়। তবে ওরে বিয়ে করে ইয়াশফা মনে মনে এতটা পস্তাচ্ছে ভেবে ঋষভের বুকের ভেতরটা কেমন যেন একটু খসখস করে উঠল। ঋষভ ধপ করে সে ড্রাইভিং সিটে বসলো। পিছন ফিরে ও ইয়াশফার কোলে 3টি বিরিয়ানির প্যাকেট আর পানির বোতল ছুড়ে দিল। এরপর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। খাবারে থুতু মেশানোর অংশটুকু ঋষভ শুনতে পায়নি, তবে শেষের কথাগুলো ওর কানে ঠিকই গেছে। ও গাড়ির লুকিং গ্লাসে ইয়াশফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, মুখের ভাষা তো মার্শাল্লাহ। গাড়িতে সিসিটিভি ক্যামেরা আর ভয়েস রেকর্ডার আছে, এটা হয়তো জানতে না। সমস্যা নেই, বাড়ি গিয়ে ফুটেজগুলো ভালো করে চেক করব, তারপর রুমে নিয়ে গিয়েও তোমায় আচ্ছা মতো থেরাপি দেবো। কথাটা শুনে ইয়াশফা একদম থ মেরে গেল। এতক্ষণ সে মনের সুখে ঋষভকে কত কি বলেছে, কত গালিগালাজ করেছে, এমনকি খাবারে থুতু দিয়ে খাওয়ানোর কথাটা অস্বীকার করেছে। এখন সব জানাজানি হলে কি হবে? ঋষভ আয়নায় ইয়াশফাকে ওভাবে চুপ করে থাকতে দেখে আবার বলল, কি হলো, হাত চলছে না কেন? তাড়াতাড়ি খেয়ে নাও। ইয়াশফা বিরিয়ানির প্যাকেটের দিকে তাকিয়ে রইল। ভয়ে ওর গলা দিয়ে এখন আর খাবার নামছে না। ও আর চোখে পিপাই, বাঘা আর কিশমিশের দিকে তাকালো। ওরাও কেমন যেন করুণ চোখে ইয়াশফার দিকে তাকিয়ে আছে। অবলা প্রাণীগুলো হয়তো বুঝতে পেরেছে যে ওদের বন্ধু এবার বেশ ভালোভাবেই ফেঁসে গেছে। ইয়াশফা ওদের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ইস, কেন যে তোদের কাছে দুঃখের নালিশ গাইতে গেলাম। এখন লোকটা সব শুনবে আর আমাকে সত্যি মেরে বালিশ চাপা দিয়ে দিবে। শুনলে শুনুক গা, আমার কি, আমি তো কমই। মা গো। অবশেষে গাড়ি এসে পৌঁছালো বাড়ির সদর দরজায়। ওরা ভেতরে ঢুকতে ঋষভের মিহির চোখ তো চড়ক গাছ। ঋষভ আর ইয়াশফা একসাথে, তার মানে ঋষভ কাল রাতে বাড়ি ফেরেনি, কারণ ও ইয়াশফাকে আনতে ওর গ্রামে গিয়েছিল।
এটা কিভাবে সম্ভব? তাও আবার ইয়াশফা একা আসেনি, সাথে একগাদা পশু পাখির দলবল। মিহি চরম অবাক হয়ে ঋষভকে জিজ্ঞেস করলো। তুমি ইয়াশফাকে আনতে গিয়েছিলে রিশ? ঋষভ কোনো উত্তর না দিয়ে শক্ত করে ইয়াশফার হাত ধরল, তাকে টেনে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যেতে যেতে ছোট করে বলল। হ্যাঁ মাম্মা। মিহি ওদের যাওয়ার দিকে তাকিয়ে পেছন থেকে বলল। আচ্ছা, ইয়াশফাকে নিয়ে একটু পর নিচে এসো, সবাই একসাথে খাবার খাবো। ঋষভ সিঁড়ি ভাঙতে ভাঙতে জবাব দিল। আচ্ছা। মিহি আবারও ঋষভকে বলল। এই হরিণ, পাখি, বিড়াল, কুকুর কোথায় থাকবে? ঋষভ শান্ত কণ্ঠে বলল। আপাতত বাগানে থাকুক, বিকেলে খাঁচা নিয়ে আসবো। ইয়াশফা ঋষভের হাত চেপে ধরে বলল। ওরা বন্দি থাকে না, বাগানে রাখলেই হবে। ওরা একটুও চালাবে না, আর হিসু টিসু বাহিরেই করে আসবে। ইয়াশফা ঋষভের কথা শুনে হাসতে চেয়েও হাসল না। মেয়েটা এমন এমন কথা বলে খুব হাসি পায়। আজ ভাগ্য ভালো যে রিত বাড়িতে নেই, ও থাকলে এতক্ষণে পুরো বাড়ি মাথায় তুলতো, আর একটা তুমুল ফাটাফাটি কাণ্ড ঘটে যেত। আপাতত বাড়ির পরিবেশটা বেশ শান্ত, তবে কাল রাতে বউ তুলে নিয়ে আসার পর ঠিক কি কি ঘটেছিল তা ঋষভ এখনো জানে না। আর ইয়াশফা ও জানেই না ওরা বউ চুরি করেছে। ঋষভ ইয়াশফার হাত ধরে টানতে টানতে সোজা নিজেদের রুমে নিয়ে এলো। ওকে ভেতরে ঢুকিয়েই ও ঠাস করে দরজার লকটা আটকে দিল। তারপর ইয়াশফাকে বিছানায় একরকম বসিয়ে দিয়ে নিজের ল্যাপটপটা বের করলো। এদিকে ইয়াশফার বুকের ভেতর তখন ধড়ফড় ধড়ফড় করছে। ও কিছুতেই বুঝতে পারছে না এখন কি করবে। এই রাক্ষসটা যদি এখন সব শুনে ফেলে, তবে নির্ঘাত মেরে ওর কানের নিচে লাল করে দেবে। ইয়াশফা মনে মনে চোখ বন্ধ করে বিড়বিড় করতে লাগলো। হে খোদা, কেন যে গাড়িতে বসে ওই সব গালিগালাজ করতে গেলাম ওই খাটাসের হাত থেকে। এবার তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। ঋষভ ল্যাপটপটা অন করে আর চোখে ইয়াশফার দিকে তাকালো, তারপর একটা শয়তানি হাসি দিয়ে বলল। এবার তাহলে গাড়ির অডিও রেকর্ডটা অন করা যাক। ঋষভ যেই না মাউসে ক্লিক করতে যাবে, অমনি ইয়াশফা ভয়ে আর আতঙ্কে একসাথে কাঁদতে কাঁদতে খ্যাক খ্যাক করে হেসে উঠল। কান্নার হাসির মিশেলে ওর মুখের বিচিত্র অবস্থা দেখে ঋষভেরই নিজেরই দম ফেটে হাসি পাচ্ছিল। ও খুব কষ্টে নিজের হাসি চেপে রেখে গম্ভীর হওয়ার ভান করে বলল। কি ব্যাপার, পাগলের মতো এভাবে হাসছো কেন? ইয়াশফা ঋষভেরই দিকে তাকিয়ে জোর করে মুখ ভর্তি একগাল বোকা বোকা হাসি ঝুলিয়ে বলল। আসলে মানে আপনি তো মার্শাল্লাহ অনেক হ্যান্ডসাম, তাই আপনার একটু জাউরা বললাম। এতে কারো নজর লাগবে না আপনার উপর। জাউরা না বললে যদি নজর লেগে যায়, নজর কাটানোর জন্যই ওইসব বলেছিলাম। ঋষভ চোখ দুটো গোল গোল করে অবাক হয়ে তাকালো, ভুরু কুঁচকে বলল। হোয়াট? জাউরা? হোয়াট ইজ জাউরা? ঋষভেরই প্রশ্ন শুনে ইয়াশফা মনে মনে আকাশের দিকে তাকিয়ে হাত তুলল। আল্লাহ বাঁচাইছে, এই বলদটা দেখি জাউরা মানেই জানে না। ও এবার মুখের নিষ্পাপ ভাব এনে ঋষভেরই দিকে তাকিয়ে বেশ প্রত্যয়ের সাথে বুঝিয়ে বলল। আরে জাউরা মানে খুব সুন্দর, ভীষণ হ্যান্ডসাম, অনেক বেশি সুন্দর, মানে একদম রাজপুত্রের মতো সুন্দর। ওই সুন্দরীদের নজর থেকে আপনারে বাঁচাইতে আমি কিসমিসকু কাছে আপনার এই রূপের তারিফ করতেছিলাম, হে আর কি। ঋষভ ল্যাপটপের সামনে বসে হাঁ করে ইয়াশফার দিকে চেয়ে রইল। ও বুঝতে পারছে না মেয়েটা কি আসলে ওর প্রশংসা করেছে। মেয়েটা যেই চিজ প্রশংসা করার তো কথা না। ঋষভ একগাল বাঁকা হেসে ইয়াশফাকে বলল। তাই? আচ্ছা বেবি গার্ল, দাঁড়াও, আমি গুগলে সার্চ করে একটু শিওর হয়ে নেই। কথাটা বলেই ঋষভ ঝটপট ফোনে টাইপ করতে লাগলো। সার্চ রেজাল্ট স্ক্রিনে আসতেই ওর চোখ জোড়া কপাল উঠে গেল। রাগে পুরো মুখ লাল করে ও যেই না ইয়াশফার দিকে তাকালো, অমনি ইয়াশফা দিল ভো দৌড়। ঋষভ ও ইয়াশফার পিছন পিছন দৌড়াচ্ছে আর বলছে। হ্যাঁ বে, দাঁড়াও, ধরতে পারলে কিন্তু খবর খারাপ আছে। ইয়াশফা প্রাণ ভয়ে ঘর জুড়ে ছুটছে আর চিৎকার করে বলছে। আল্লাহ বাঁচাও, আর কোনোদিন বলবো না, পাগো। কিন্তু শেষ রক্ষা হলো না। ঋষভ এক ঝটকায় পেছন থেকে ইয়াশফার লম্বা চুলের গোছা চেপে ধরল। তারপর ওকে নিজের দিকে ঘুরিয়ে গালটা শক্ত করে চেপে ধরে
দাঁত কিড়মিড় করে বলল, যাওয়ারা মানে কি যেন বললা? খুব সুন্দর রাজপুত্র, তাই না? ইয়াশপা বেগতিক দেখে আর কোনো উপায় না পেয়ে এদিক ওদিক তাকিয়ে এক্কেবারে চোখ বন্ধ করে ঋষভেরই ঠিক মেইন পয়েন্ট বরাবর সজোরে একটা লাথি বসিয়ে দিল। লাথি খেয়ে ঋষভেরই হাত আলগা হতেই ও ঝেড়ে দিল এক দৌড়। এবার আর ওকে পায় কে? ওদিকে ঋষভ দুই হাত দিয়ে নিজের মেইন জায়গা চেপে ধরে ব্যথায় নীল হয়ে হয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা তো এক লাথিতে ওর ভবিষ্যৎটাই অন্ধকার করে দিল। এদিকে ইয়াশফা ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে অন্ধের মতো দৌড়াতে গিয়ে নিজের পায়ে নিজেই হোঁচট খেল। তারপর ধড়াস করে আছাড় খেয়ে পড়ল মেঝেতে। কোমরটা বোধহয় ওর ওখানেই শেষ। ঠিক তখনই কোথা থেকে একজন এসে আলতো করে ওকে ধরে ফেলল। মেয়েটি টকটকে লাল শাড়ি পরা, চোখে ঘন কাজল আর দেখতে ভারী মিষ্টি। ইয়াশফা হা করে মেঝেতে বসেই ওই রূপবতী মেয়ের দিকে তাকিয়ে রইল। ও কিছুতেই মাথায় মেলাতে পারল না এই মেয়েটা কে। মেয়েটি অত্যন্ত মায়াবী চোখে ইয়াশফাকে সাবধানে টেনে তুলল। তারপর ওর গালে হাত দিয়ে মিষ্টি সুরে বলল, এভাবে দৌড়াচ্ছ কেন বাবু? দেখলে তো পড়ে গিয়ে কত ব্যথা পেলে। ইয়াশফা বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে রইল। মেয়েটা আসলে কে? এই বাড়িতে এর আগে তো কখনোই দেখেনি ওকে। ও একগাল বোকা হাসি হেসে কোমরের ব্যথা চেপে বলল, ওই আর কি, একটা পাগল ষাঁড় তাড়া করছিল তো, তাই জীবন বাঁচাতে দৌড়াচ্ছি। তা আপনি কে? ছিলাম না তো। মেয়েটি মুখে আঁচল চাপা দিয়ে মুচকি হেসে বলল, আমি জ্যোতি, শুভ্রর বউ। ষাঁড় মানে কোন ষাঁড়? এই বাড়িতে আবার ষাঁড় আসলো কোথা থেকে? এবার ইয়াশফার হা করা মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। শুভ্রর বউ মানে? শুভ্র ভাইয়া বিয়ে করে বউ ঘরে তুলে নিয়েছে আর ও কিছুই জানে না? ঠিক তখনই পাশের ঘর থেকে শুভ্র, অদ্রিত আর রুহি একসাথে বের হয়ে এলো। শুভ্র করিডোরে ইয়াশফাকে দেখেই হন্তদন্ত হয়ে ওর হাত ধরে ফেললো। তারপর ফিসফিস করে বলল, এই আশফা, চলো চলো রুমে চলো, তোমাকে একদম শুরু থেকে সব খুলে বলছি। কিন্তু শুভ্রর কথা শেষ হওয়ার আগেই ঘরের ভেতর থেকে একটা চীনামাটির ফুলদানি রকেটের গতিতে উড়ে এসে সজোরে লাগলো শুভ্রর হাতে। ব্যথায় ও আহ করে হাত ছেড়ে দিতেই সবাই অবাক চোখে সামনে তাকালো। দেখা গেল দরজার চৌকাঠ ধরে কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ঋষভ। ওর এক হাত এখনো কোমরে আর চোখ মুখ রাগে রিরি করছে। ও শুভ্রর দিকে তাকিয়ে বিকট চিৎকার করে উঠল। ছাড় আমার পেছামুখির হাত, যাওয়ারা কোথাকার। ঋষভেরই মুখে এমন খাঁটি গ্রামীণ গালি শুনে সবার চোখ চড়ক গাছ। পুরো করিডোরে পিনপতন নীরবতা নেমে এলো। অদৃত্য নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। ও এক ছুটে গিয়ে ঋষভেরই পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো এটা আসলেই ওর বন্ধু নাকি জিন ভূতে ধরলো। এই জাওরা পেঁচিমুখী এসব শব্দ তো ঋষভেরই ডিকশনারিতেই থাকার কথা না। মুহূর্তের মধ্যে শুভ্র, অদ্রিত, রুহি আর নতুন বউ জ্যোতি সবার সন্দেহী নজর গিয়ে পড়ল ইয়াশফার উপর। ইয়াশফা তখন একদিকে কাঁদো কাঁদো, অন্যদিকে ভয়ে হাসবো না কাঁদবো বুঝতে না পেরে একটা অদ্ভুত মুখভঙ্গি করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি বুঝতে পেরে অদ্রিত জোরে জোরে হাততালি দিয়ে সেই খুন ও ঋষভকে খোঁচা মেরে বলল, বাহ বাহ, সঙ্গদেশে লোহা বাসে। আজ একদম হাতে হাতে প্রমাণ হয়ে গেল বদ্দা। ভাবির কোচিং ক্লাসে ভর্তি হয়ে ল্যাঙ্গুয়েজ স্কিল তো মার্শাল্লাহ হেভি ইমপ্রুভ করেছো। এদিকে নিজের মুখ দিয়ে এমন কথা বের হয়ে গেছে দেখে ঋষভ নিজেই নিজের উপর চরম বিরক্ত হলো। ওদিকে ইয়াশফা উল্টো কোমর দুলিয়ে রেগে মেগে মেকি কান্না জুড়ে দিল। এই যে লোক, আপনি আমাকে সবার সামনে পেঁচিমুখী বললেন কেন? হ্যাঁ, আমি দেখতে পেঁচির মতো? এত বড় অপমান! ঋষভ দাঁত কিড়মিড় করে চুপ করে রইল। ও মনে মনে ভাবলো, পেঁচিমুখী তো কম বলেছে। একটু আগে গুগলে সার্চ দিয়ে যাওয়ার আসল মানে দেখার পর থেকে ওর মাথা এমনিতেই হ্যাং হয়ে আছে। এখন যদি সবাইকে বলি ও আমাকে কি বলে ডেকেছে, তবে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। ইয়াশফা মনে মনে বলল, এখন আমি যদি শুরু করি তাহলে ছাপার কাপড় ছাপায় থাকবে না। মানে ওই আর কি। এর মধ্যেই ঋষভের ফোনে একটা জরুরি কল আসায় ও কথা বলতে বলতে আবার নিজের ঘরের দিকে চলে গেল।
ওদিকে ফুলদানিটা সজোরে এসে হাতে লাগায় শুভ্র বেশ ভালোই ব্যথা পেয়েছে। ও ব্যথায় হাত চেপে ধরে মুখ কুঁচকে রইল। তা দেখে জ্যোতি দ্রুত এগিয়ে এসে নিজের লাল শাড়ির আঁচল দিয়ে শুভ্রর হাতটা আলতো করে মুছে দিতে দিতে ফু দিতে লাগলো। শুভ্র জ্যোতির দিকে তাকিয়ে একটু নরম সুরে বলল, চলো, গড়ে গিয়ে একটু মলম লাগিয়ে দেবে। সবাই যখন শুভ্র আর জ্যোতির এই মিষ্টি কাণ্ড দেখছে তখন ইয়াশফা 2 হাত কোমরে দিয়ে রাগী চোখে সবার দিকে তাকালো। তারপর ঠোঁট উল্টে অভিমানী গলায় বলল, তোমরা খুব খারাপ। তোমরা আমাকে না জানিয়ে আমাকে রেখে শুভ্র ভাইয়ের বিয়ে দিয়ে দিলে। আমি এতই পর তোমাদের কাছে। ঠিক আছে, কাউকে লাগবে না আমার। আমার কাছে কিসমিস, বাঘা, মেয়াও আর পিপাই আছে। আমি এবার ওদের চারটারে একে অপরের সাথে বিয়ে দিব। তখন দেখবো কেমন লাগে। তোমাদের কাউকে দাও তো দিব না। পিছন থেকে রুহি এগিয়ে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এরা আবার কারা? কিসমিস, বাঘা, এগুলো কি মানুষের নাম? আচ্ছা প্লিজ রাগ করো না আপু, শুভ্র ভাইয়ার বিয়েটা একেবারে হুট করে হয়ে গেছে। তুমি তো তখন গ্রামে ছিলে, তাই কাউকে জানানোর সুযোগই হয়নি। শুভ্র ইয়াশফার দিকে তাকিয়ে হেসে ফেলে বলল, আচ্ছা বাবা, রাগ করতে হবে না, চলো তোমাকে একদম শুরু থেকে সবটা খুলে বলছি। কথাটা শেষ হতেই কোথা থেকে যেন উড়ে এলো মুগ্ধ। বিয়ের পর থেকে এই ব্যাটার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। সারাক্ষণ বউয়ের পেছনেই ঘোরে। ওকে দেখেই অদ্রিতের ফাজলামি শুরু হয়ে গেল। ও মুখ টিপে হেসে মুগ্ধকে খোঁচা মেরে বলল, কি রে, তোর বউ কই আজকে? বউ বুঝি আজকে ওকে আঁচলে বেঁধে রাখেনি? মুগ্ধ অদ্রিতের দিকে কটমট করে তাকালো। তারপর নিজের পুরুষত্ব জাহির করার জন্য বুক ফুলিয়ে গম্ভীর গলায় বলল, আসলে বেঁধে রাখবে কেন? আমি কি ওকে ভয় পাই নাকি? ও আমাকে ভয় পায়, বুঝলে? মুগ্ধর এমন আকাশ কুসুম বান্দোয়ান আর ভাবমূর্তি রক্ষার চেষ্টা দেখে উপস্থিত সবাই হেসেই খুন হলো। কেউ আর ওর কথা বিশ্বাসই করলো না। এরপর আর কেউ করিডোরে দাঁড়িয়ে রইল না। ইয়াশফা, মুগ্ধ, শুভ্র, জ্যোতি, রুহি আর অদ্রিত সবাই মিলে একসাথে শুভ্রর ঘরের দিকে পা বাড়ালো। ঘরে গিয়ে সবাই বিছানায় গোল হয়ে বসলো। তারপর একে একে শুভ্র আর জ্যোতির বিয়ের পিছনের আসল ঘটনাটা ইয়াশফাকে খুলে বলতে শুরু করলো। ইয়াশফা বলল, তারপর কি হলো? তোমরা কাল রাতে বাসায় আসার পর ঠিক কি কি ঘটেছিল? শুভ্র মুচকি হেসে বলল, শোনো তাহলে কি হয়েছিল। কাল রাতের বেলা ঋষভ আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে নিজের গাড়ির চাকা ঘোরালো। ও চলে যাওয়ার পর আমরা সবাই চোরের মতো পা টিপে টিপে রায়ানকুঞ্জে ঢুকলাম। কিন্তু ড্রয়িং রুমে পা দিতেই সবার আত্মারাম খাঁচা ছাড়া। দেখে রিত তখনও সোফায় গম্ভীর হয়ে বসে আছে। ওদের দিকে রিত উড়ে দাঁড়ালো। জ্যোতি একটু ভয় পেয়ে এগিয়ে গিয়ে রিতকে নিচু হয়ে সালাম করলো। রিত জ্যোতির দিকে তাকিয়ে মুহূর্তেই নরম হয়ে গেল। মুখে চৌড়া হাসি এনে বলল, মাশা আল্লাহ, আমার বড় বৌমা তো ভারী মিষ্টি দেখতে। শুভ্র রিতকে একটু আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কাকাই, পাপারা কোথায়? রিত এবার রাগ দেখিয়ে গম্ভীর গলায় বলল, অব্র এখনো বাড়ি ফিরেনি, আর তোর মা গিয়ে আমার বউয়ের ঘরে ঘুমে কাদা হয়ে আছে। তোর মায়ের সাথে গল্প করবে বলে আমার বউ আমাকে রীতিমতো ঘাড় ধরে রুম থেকে বের করে দিয়েছে। হৃদের এই করুণ দশা আর রসিকতা শুনে সবার দম ফাটা হাসি পেয়ে গেল। হাসাহাসি করার মাঝেই সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো অভ্র। অভ্রকে আসতে দেখে হৃদ সোফা থেকে চেঁচিয়ে উঠল, কিরে অভ্র, এত দেরি করে বাড়ি ফিরলি কেন? তোর এই বড় ছেলেটা কীর্তি দেখ। আর ওদিকে তোর বউ ভয় পেয়ে আমার রুম দখল করে বসে আছে। আমার আজ রাতে বিছানাও জুটল না। অভ্র ক্লান্তি ভুলে অবাক হয়ে জ্যোতির দিকে তাকালো। জ্যোতিও চটপট এগিয়ে গিয়ে অভ্রকে সালাম করলো। অভ্র ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কে এই মেয়ে? হৃদন বুক ফুলিয়ে জবাব দিল, তোর বড় ছেলের বউ। অভ্র তো আকাশ থেকে পড়ল। তারপর সবাই সংক্ষেপে অভ্রকে রাতের সব ঘটনা খুলে বলল। সব শুনে অভ্র রাগ তো দূর, উল্টো মুখে চড়া হাসি ফুটে উঠল। ও জ্যোতির দিকে তাকিয়ে বলল, বাহ, আমার মেয়েটা তো ভারী মিষ্টি, লক্ষ্মী একটা মেয়ে। তা নাম কি তোমার মা? জ্যোতি মাথা নিচু করে লাজুক সুরে বলল। নুসরাত জাহান জ্যোতি। অভ্র এবার শুভ্রর দিকে তাকিয়ে বলল,
কিরে রিত, শুভ্রর মতো একটা আস্ত ছাগলের গলায় যে এত সুন্দর লক্ষ্যে একটা বউ জুটবে, এটা কি আসলেও বিশ্বাস করা যায়? অলৌকিক কাণ্ড। বাপের মুখে নিজের এমন তারিফ শুনে শুভ্রর মুখটা এক্কেবারে ছোট হয়ে গেল। ঘরের সবাই আবারও হো হো করে হেসেই খুন। সবশেষে হৃদ ঘড়ির দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, আচ্ছা, এখন অনেক রাত হয়েছে, আপাতত তোমরা সবাই ঘুমোতে চাও। মিহি আর তিথিকে সকালে শান্ত মাথায় সব বুঝিয়ে বলা যাবে। কাল সকালেই কাজে ডেকে ওদের অফিসিয়ালি বিয়ে পড়িয়ে দেব। এখন আপাতত যেতে গিয়ে নি রুহির রুমে যাও। আর অদৃত্য, তুই আজ রাতের জন্য শুভ্র রুমে চলে যা। সবাই যখন যে যার ঘরের দিকে রওনা দেবে তখন হৃদ হঠাৎ থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা কিরে, আমার সুযোগ্য পুত্র কোথায়? সেও তো তোদের সাথেই গিয়েছিল। হৃদের প্রশ্নে অদ্রিত একটু থতমত খেয়ে আমতা আমতা করে বলল, ইয়ে কাকাই, ঋষির একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, তাই ও রাতে ঢাকা থেকে চলে গেল। শুভ্র আগের কথা টেনে আবার বলতে লাগলো, তারপরের ঘটনা আরও মারাত্মক। কাল রাতে অদ্রিত আর আমি এক রুমে ঘুমাতে গেলাম, কিন্তু আমার কি আর চোখে ঘুম আসে? আমি সারা রাত অদ্রিতের মাথা চিবিয়ে খেয়েছি। ওকে বারবার এক কথা জিজ্ঞেস করছিলাম, আমি আমার বউকে কখন আবার নিজের রুমে নিয়ে আসতে পারবো। ও বেচারা ঘুমাতে না পেরে এক পর্যায়ে মেজাজ হারিয়ে আমার পিছনে কষে এক লাথি মারলো। তারপর গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে গেল এবং যাওয়ার আগে প্রতিশোধ নিতে আমার দরজার লকটা বাইরে থেকে আটকে দিল। অদ্রিত পাশ থেকে ফোড়ন কেটে বলল, তারপর আমি আর কোথায় যাব? সোজা গিয়ে ফাঁকা পেয়ে ইয়াসফার রুমে ঠাস করে ঘুমিয়ে পড়লাম। এরপর সকাল হতেই বাড়ির দুই মহারানী মিহি আন্টি আর তিথি আন্টি সব কথা খুলে বলা হলো। তিথি আন্টি খুশি হলেও এভাবে মেয়ে তুলে আনা ব্যাপারটা প্রথমে একদম মেনে নিতে পারছিলেন না, কিন্তু পরে ছেলের উদাস মুখের দিকে তাকিয়ে শান্ত হলেন। আর মিহি আন্টি তো বরাবরের মতোই গম্ভীর, ওনার কোনো রিয়াকশন নাই। যাই হোক, সকাল সকাল কাজে ডেকে ঘরোয়াভাবে আমাদের শুভ আর জ্যোতি ভাবির বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। পরে পরিস্থিতি বুঝে বড় করে অনুষ্ঠান করা যাবে। সব কথা শোনার পর ইয়াসফা একদম চুপ মেরে গেল। মনে মনে পুরো হিসাবটা মেলাতেই ওর বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। তার মানে ঋষভ কাল রাতে ঢাকা যায়নি, ও কাল রাতে গ্রামে চলে গিয়েছিল এবং সারা রাত ইয়াসফার ঘরেই ছিল। সত্যিটা বুঝতে পেরেই ইয়াসফা ভ্যাবা চাকা খেয়ে হঠাৎ খক খক করে কেসে উঠল। কাশতে আঁকাতে ওর অবস্থা একদম কেরোসিন। তা দেখে অদ্রিত চোখ কপালে তুলে বলল, এ মা লাড্ডু, তুমি এভাবে কাঁপছো কেন? কি হলো? ইয়াসফা কোনো মতে নিজের আমতা আমতা ভাব সামলে নিয়ে বলল, উফ, এমনি গলায় হুট করে কিছু একটা আটকে গেছে। অদ্রিত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি আটকে গেছে? ইয়াসফা মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, কিছু না। আচ্ছা যাই হোক, তোমরা গল্প করো, আমি যাই, আমার অনেক কাজ আছে। রুহিত চট করে ওর হাতটা টেনে ধরে আদুরে গলায় বলল, এই একদম না, রাগ করো না বোনো। কাল রাতে যদি আমরা জ্যোতি ভাবিকে ওভাবে তুলে আনতে না যেতাম, তবে আমাদের শুভ্র এতক্ষণে কাঁদতে কাঁদতে দেবদাস হয়ে মরে যেত। ইয়াসফা একটু হেসে বলল, আচ্ছা বাবা, রাগ করিনি, দাঁড়ো, তোমাদের সাথে আমার বাচ্চাদের পরিচয় করে দিই। কথাটা বলে ইয়াসফা এক ছুটে নিচের বাগানে চলে গেল। সেখানে ওর পুরো বিচ্ছু বাহিনী মহা আনন্দে খেলছিল। ইয়াসফাকে দেখা মাত্রই কিশমিশ, বাঘা, ম্যাও আর পিপাই ছুটে এসে ওর গায়ের ওপর উঠতে চাইল। তো আদর করে ওদের কোলে কাঁধে নিয়ে আবার সিঁড়ি দিয়ে শুভ্র রুমে এসে হাজির হলো। ও ঘরের দরজায় দাঁড়াতেই হরিণটা টুকটুক করে হেঁটে গিয়ে সোজা মুগ্ধর পায়ের কাছে গিয়ে দাঁড়ালো। হরিণের শিং দেখেই মুগ্ধ চেঁচিয়ে উঠল, মাগো বাঁচাও! বলে এক বিশাল লাফ দিয়ে সোজা অদ্রিতের কোলের উপর গিয়ে উঠল। অদ্রিত আচমকা মুগ্ধর ওজনে ধপাস করে সোফায় বসে পড়ল। মুগ্ধ অদ্রিতকে জড়িয়ে ধরে কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, ইয়াসফা, এসব তুই কই পাশে বোন? এরা তো আস্ত একটা চিড়িয়াখানা। ইয়াসফা দুই হাত কোমরে দিয়ে মুগ্ধকে একটা কড়া ধমক দিয়ে বলল, মুগ্ধ ভাইয়া, একদম চেঁচামেচি করবেন না বলে দিচ্ছি। আপনার এই ষাঁড়ের মতো চিৎকার শুনে আমার কচি কচি বাচ্চারা ভয় পাচ্ছে। ইয়াসফা তার পুরো বিচ্ছু বাহিনীকে সাথে নিয়ে শুভ্র রুম থেকে বের হয়ে এলো।
করিডোরে পা দিতেই ও দেখলো হৃদ একা বসে আছে। ইয়াশফাকে দেখে হৃদ চমকে উঠে বলল, কি ব্যাপার, তুমি কখন আসলে অ্যাটেম বম? ইয়াশফা মুখটা একটু ঝুলিয়ে বলল, আপনার গুণধর ছেলে জোর করে ধরে এনেছে বাবা। ছেলের ওপর হৃদের রাগ 1 সেকেন্ডে চড়ে গেল। ওর কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠল। কেন? ও জোর করে আনলো কেন? কাছে থাকলে তো কামড়ায়, আর দূরে গেলে হামলায় ডাকে। একে এক্ষুনি। ঠিক তখনই কলে কথা বলতে বলতে সেদিক দিয়ে যাচ্ছিল ঋষভ। হৃদ ওকে দেখা মাত্রই ডাকলো এবং কড়া গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে রিস? তুমি ইয়াশাপাকে না জানিয়ে হুট করে ওরকম গ্রাম থেকে তুলে এনেছো কেন? ঋষভ কোনো স্পষ্ট উত্তর না দিয়ে একদম খাপছাড়া গলায় বলল, এমনি এনেছে, আমার ইচ্ছে হয়েছে। হৃদ এবার সত্যি রেগে গেল। ওর মেজাজ বিগড়ে গেল। রিস, তোমার এমন বাচ্চামি কিন্তু আমার একদম ভালো লাগছে না। তুমি কি সংসারটাকে নাটক পেয়েছো নাকি? আমি আমার ইয়াশাপাকে ওর গ্রামে রেখে আসবো। তোমার মতো বেয়াদবের কাছে ওকে রাখবো না। ঋষভ নিজের অজান্তেই হঠাৎ বলে ফেলল, আমি তো নিজেই চলে যাবো পাপা, ও একটু আমার চোখের সামনে থাকুক না। কথাটা ও খুব আস্তে করে দীর্ঘশ্বাস ফেলে বললেও হৃদের তীক্ষ্ণ কানে তার কিছুটা পৌঁছে গেল। ওর বুকের ভেতরটা কেমন যেন স্যাঁত করে উঠল। ওর সাথে সাথে ঋষভেরই দিকে এগিয়ে গিয়ে উদ্গ্রীব হয়ে বলল, কি বললা রিস? চলে যাবে মানে? কোথায় চলে যাবে তুমি? বাপির প্রশ্নে ঋষভেরই হঠাৎ হুঁশ ফিরল। ও নিজের আবেগ আড়াল করতে গিয়ে তড়িঘড়ি করে বানিয়ে বলল, না কিছু না, এমনি নিয়ে আসলাম। তুমি চাইলে এখনই আবার ওকে রেখে আসতে পারো, আমার কিচ্ছু যায় আসে না। এমনিতেও ওকে তো আমি আমার বউ বলে মানি না। কথাটা বলেই ঋষভ আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল। ওদিকে হৃদ একদম স্তব্ধ হয়ে চুপ করে গেল। ওর মনটা এক অজানা আশঙ্কায় কেমন যেন কু ডেকে উঠল। একটু আগে ওটা কি বলতে চেয়েছিল? ওর মন কিছুতেই শান্ত হচ্ছিল না। ওখান থেকে চিন্তা ঝেড়ে ফেলে হৃদ ইয়াশফার দিকে তাকিয়ে নরম সুরে জিজ্ঞেস করলো। ইয়াশফা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল, না। ঠিক তখনই মিহি 2 হাতে 2টো খাবারের প্লেট নিয়ে সেখানে এসে হাজির হলো। মিহি ইয়াশফার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, যাও, এই প্লেটটা আগে ঋষের ঘরে দিয়ে এসো। ওটা দিয়ে আসলে তারপর আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। ইয়াশফা খাবারের প্লেটটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে ঋষভেরই ঘরের দিকে চলে গেল। ঘরের দরজাটা খোলাই ছিল। ইয়াশফা ভেতরে ঢুকে দেখলো ঋষভ যথারীতি কানে ফোন গুজে গভীর মনোযোগে কারোর সাথে কথা বলছে। মেয়েটা মনে মনে ভাবলো, লোকটা সারাক্ষণ শুধু ফোনেই কথা বলে, মনে হয় কোনো মেয়ের সাথে প্রেম টেম করে। ইয়াশফা টেবিলের ওপর খাবারটা ধপাস করে রেখে একটু চড়া গলায় বলল, আপনার খাবার। ঋষভ ফোনের ওপাশ থেকে চোখ না সরিয়ে ইশারা করে বলল, রাখো এখানে। ইয়াশফা খাবার রেখে আর এক মুহূর্ত নষ্ট না করে যেই না চলে যেতে যাবে অমনি পেছন থেকে ঋষভ হঠাৎ একটু নিচু স্বরে ডেকে উঠল। ক্যাকটাস। ইয়াশফা ওভাবে নিজের পুরনো ডাক শুনে একদম চট করে পিছনে ঘুরে উত্তর দিল, কি বলুন? ইয়াশফার এমন চট জলদি সাড়া দেওয়া দেখে ঋষভ নিজের ফোনের আড়ালে মনে মনে বেশ কিছু একটা মুচকি হাসি হাসল। তবে মুখে সেই কাঠিন্য ধরে রেখে বলল, নাথিং, আউট। ইয়াশফা রেগেমেগে ঋষভেরই পিঠের দিকে তাকিয়ে একটা বিশাল ভেঙচি কাটল। তারপর গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। রাতের নিঝুম অন্ধকারে ঘরে ইয়াশফা একা বসে আছে। ওর কোলের উপর কুকড়ে শুয়ে আছে ওর বিড়াল ম্যাও। ছোট্ট অবলা প্রাণীটার শরীরটা আজ বেশ খারাপ। সকাল থেকে কিছুই মুখে তোলেনি। হয়তো নিজের গ্রাম ছেড়ে হঠাৎ এই নতুন বাড়িতে আর অচেনা পরিবেশে খাপ খাওয়াতে পারছে না বলেই এই দশা। ওদিকে পিপায় আর বাঘারা অবশ্য বাইরের বাগানটাতে নিজেদের মতো আস্তানা গেড়ে নিয়েছে। ইয়াশফা ম্যাওয়ের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল, কিন্তু ম্যাওয়ের শরীরটা ক্রমাগত ভীষণভাবে কাঁপছিল। ওর এই অবস্থা দেখে ইয়াশফার চোখ দুটো ছলছল করে উঠল। ও বিড়াল ছানাটাকে নিজের বুকের কাছে টেনে নিয়ে করুণ সুরে বলল, মারে এমন করিস না মা, আর একটু ধৈর্য ধর। সকাল হলে তোকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। একটু কষ্ট কর শোনা, মা আছে তো।
ইয়াশপা নিজের মতো করে বকেই যাচ্ছে। ওর মনে হচ্ছে কেউ ও কলিজা ছেড়ে নিচ্ছে। ইতিমধ্যে ম্যাও দুবার বমি করে ফেলেছে। ম্যাওয়ের নেতিয়ে পড়া শরীর দেখে ইয়াশপার বুকের ভেতরটা ভয়ে আরো দুরু কাঁপতে লাগলো।